আমাদের গত ক্লাসে আমরা ইথিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট পড়াশোনা করছিলাম। তো একটা টপিক আমি পড়ানো শেষ করি নাই। সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। কোথায় আছে দেখি একটু পরে। ডেভেলপমেন্ট অফ সেফটি ক্রিটিক্যাল সিস্টেমস। মানে কি, যেই ধরনের সিস্টেমগুলা আপনার এমন টাইপের যেই সিস্টেম সফটওয়্যারগুলোর মধ্যে কোনো ধরনের বাগস বা ইরর যদি থাকে, এটার জন্য লিটারালি মানুষ মারাও যেতে পারে। হুম এই ধরনের সিস্টেম সফটওয়্যারগুলোকে আমরা সেফটি ক্রিটিক্যাল সিস্টেম বলি। এবং সেগুলোর জন্য যখন আমরা কোড করতে যাব তখন কি কি এথিক্যাল ইস্যু আসতে পারে, এই বিষয়ে একটা লাস্ট একটু আলোচনা করব। তারপরে আমরা একটু কোশ্চেন আলোচনা করব, আমাদের কুইজ অ্যাটেন্ডেন্সের মার্ক গুলো দেখব। আর অ্যাসাইনমেন্টের স্কোর আপনারা পাইতে থাকবেন। আমি এখনো দেখা শুরু করি নাই, কারণ এখনো স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। অনেকেই লেটে জমা দিচ্ছে। আস্তে আস্তে আপনারা, যেহেতু অনলাইনে অ্যাসাইনমেন্ট, সো ইন্ডিভিজুয়ালি আপনারা ইয়ে তো পাবেনই, অ্যাসাইনমেন্টের স্কোর তো পাবেনই। তবে অ্যাসাইনমেন্ট স্কোরটা, ধরেন আমি আপনাকে একটা দিলাম 6 বা 5, 6, 7 কিছু একটা দিলাম, এটাই ফাইনাল স্কোর না। এই স্কোরটা কিন্তু আমি পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্টের যদি 2 মার্কের জন্য একটা গ্রেড বেশি আসে, বা এই ধরনের বিষয়গুলো তো আমি ইউজ করি। কথা বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। তার জি মানে স্যার। ধরেন আমি দিলাম আপনাকে 6, তার মানে যে 6 এটা হবে তা না। কারো যদি দেখা যায় যে কথার কথা 58 আসছে সব যোগ করার পরে, এখন এর 6 যদি 8 বানাইতে হয়, 9 বানাইতে হয়, আমি বানাবো, সমস্যা নেই। এটা আমার হাতে থাকে এবং এটা আমি সবসময় করি যাতে স্টুডেন্টদের একটু হলেও গ্রেডটা বেশি আসে। জেনারেলি এই ধরনের কোর্সে তো ফেল কম আসে, তবে 2-4টা ফেল কি কারণে করে সেটাও আমি কোশ্চেন আলোচনা যখন করব তখন বলে দিব। স্যার, বলতেছি যে আমাদের সবগুলার মার্ক একসাথে দিয়ে একটা পিডিএফ করে দিলে গ্রুপে ভালো হতো না স্যার? হ্যাঁ, দিব তো। জি স্যার। অ্যাসাইনমেন্ট গুলাই একটু দেরি হবে, কারণ অনেকগুলো অ্যাসাইনমেন্ট, জি 4টা স্যার, জি সেকশনে স্যার। প্রায় 200, কিন্তু মোটামুটি অ্যাটেন্ডেন্স, আমাদের তো কুইজ, স্যার 2টা সাবজেক্টেরটা মিডটার্ম। দিয়ে দিছে, এই কারণে আমরা বলতেছি স্যার। হ্যাঁ, দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে ওনাদের তো হয়তো ইঞ্জিনিয়ারিং কোর্স, আমারটাও দিয়ে দিই। ইঞ্জিনিয়ারিং কোর্সে খাতা দেখতে সময় লাগে কম, কিন্তু এখানে তো আমাকে পড়তে হয়, বুঝেন নাই? আর্ম কোর্সে তো আমাকে প্রত্যেকে অ্যাসাইনমেন্ট পড়তে হয়, এই জন্য আমার একটু সময় লাগে। ম্যাথমেটিক্স যেমন আমি আর্কিটেকচার কোর্স নিই না, আর্কিটেকচার কোর্সে তো আমি সবই দিয়ে দিছি তাদের, সব স্কোরই দিয়ে দিছি, কারণ দেখতে বেশি সময় লাগে না। ম্যাথমেটিক্যাল কোর্স, ভুল হলে ভুল 0, নাইলে ফুল মার্ক, এরকম টাইপ। আচ্ছা, সে যাই হোক, তো আমরা সেফটি ক্রিটিক্যাল সিস্টেম তাহলে বলতে কি বোঝায়? সেফটি ক্রিটিক্যাল সিস্টেম বলতে বোঝায় এমন ধরনের সিস্টেম যেটার কোনো ধরনের ফেইলার বা ইরর আসলে লিটারালি মানুষ মারা যেতে পারে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম। উদাহরণ হিসাবে বলা যায়, আহ, আপনারা চিন্তা করতে পারেন যে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, যেটা সাধারণত আর্মি বা এই ধরনের আমাদের ডিফেন্স ইউজ করে। সো সেটার মধ্যে কোনো ধরনের গ্লিচ হলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কমার্শিয়াল এয়ারলাইনকেও সে টার্গেট করে ফেলতে পারে, মানে মিসক্লাসিফাই করতে পারে অ্যাজ এন এনিমি এয়ারক্রাফট। তো সেই ক্ষেত্রেও সমস্যা হতে পারে। আমাদের যেটা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেটাকে আমরা বলি এবিএস, হ্যাঁ, সেটার মধ্যে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল করা থাকে। সো মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে প্রোগ্রাম করা থাকে, সেই মাইক্রো কন্ট্রোলের প্রোগ্রামিং এ যদি কোনো গ্লিচ বা ইরোর থাকে, বা সেটা যদি এনাফ টেস্টিং ছাড়াই বাজারে ছেড়ে দেওয়া হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু লিটারেলি মানুষ মারা যাওয়ার পসিবিলিটি থাকে। স্যারদের লাস্ট ক্লাসে আমরা ইয়া পড়ছিলাম না, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস পড়াইছিলাম না কত ক্লাসে? কারো মনে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস? লাস্ট ক্লাসে পড়াইছিলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস পড়ছিলাম না? তো ওইখানে একটা স্টেজ ছিল হচ্ছে ডেভেলপমেন্ট। হ্যাঁ, জি এরকম স্যার। ভাবে
একটা স্টেজ ছিল ডেভেলপমেন্ট, আর তারপরে স্টেজটা কি ছিল কে বলতে পারবেন? মনে নেই স্যার। মনে নেই। পরের স্টেজটা ছিল কোয়ালিটি অ্যাসুরেন্স, কিউএ। তার মানে হচ্ছে প্রোগ্রামাররা যখন কোড লেখে, সেই কোডটা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের ইঞ্জিনিয়ার আবার এটা চেক করে, যেটার মধ্যে কোনো বাগস বা ইরর বা কোনো ধরনের সিকিউরিটি ইস্যু আছে কিনা, এবং কোনো ইস্যু থাকলে সেটা সে আবার প্রোগ্রামের কাছে ব্যাক পাঠায়। কথা বুঝছি? কোয়ালিটি অ্যাসুরেন্সের পরেই প্রোগ্রাম অ্যাকচুয়ালি ডেপ্লয়মেন্ট স্টেজে কোয়ালিটি অ্যাসুরেন্সের পরে যায়, অর্থাৎ ইউজারকে আমরা সফটওয়্যারটা ডেলিভার করি। তো নর্মালি আপনারা যখন যে কোনো কমার্শিয়াল ওয়েবসাইট বা অ্যাপস যাই বলেন না কেন, বা ধরেন আমরা অনেক সময় গেম টেম খেলি, সেগুলোও কিন্তু সফটওয়্যার। তো এগুলা করা হয় কি, কিউএ তো করা হয়, কিন্তু এটার একটা ম্যাসিভ পরিমাণ ইমপ্রুভমেন্ট আসে হচ্ছে বেটা ভার্সন রিলিজের পরে। অর্থাৎ আপনি করবেন কি, ধরেন আপনি একটা গেম কোডিং করলেন, অথবা একটা সফটওয়্যার, যেমন আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা আমরা চিন্তা করতে পারি, যে ধরেন এখন আমরা উইন্ডোজ 11 চালাচ্ছি, 12 বা এরকম কিছু একটা আসবে। তো তখন সে করবে কি, 12-এর একটা বেটা ভার্সন মানুষকে ইউজ করতে দিবে। এরকম নাম শুনছেন কখনো, বেটা ভার্সন? কখনো শুনছেন যে মানুষ উইন্ডোজের টেস্ট ভার্সন চালাচ্ছে বা বেটা ভার্সন চালাচ্ছে? এরকম শুনছেন স্যাররা? জি স্যার। স্যার আইফোনে তো আমাদের বেটা ভার্সন আপডেট গুলো দেয় আগে আগে। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। তার মানে হচ্ছে যে অনেকেরই অনেক ধরনের অ্যাপস আছে বা গেমস আছে, যে জিনিসগুলা আগে ইউজারদেরকে ইউজের জন্য দেয়। তো এই এক্সক্লুসিভ যারা ইউজার, যারা হচ্ছে এগুলা টেস্টিং করে, এই মেইন পারপাসটা হচ্ছে যে এটা কিছুদিন তারা ওয়েবসাইটটা চালাবে বা অ্যাপসটা চালাবে, এবং সেখান থেকে অনেক বাগস, ইরর এগুলা বের হবে, বুঝছেন? অনেক ইরর, বাগস, অনেক ধরনের গ্লিচ, অনেক ধরনের প্রবলেম বের হবে, অনেক সিকিউরিটি ইস্যু বের হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটার গ্রাফিক্স ঠিক নাই, ওটার এটা ঠিক নাই, ওটার ওটা ঠিক নাই। বুঝতে পারছি স্যাররা? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তো অনেক ধরনের প্রবলেম বের হবে, সোজা কথা। তো এই যে বাগস গুলা বেরোবে, তখন সে তারা করে কি, এগুলো ঠিকঠাক করে, এগুলা সব অ্যাড্রেস করে এবং এক একটা ইস্যু সলভ করে। সলভ করার পরে যে ভার্সনটা আসে, সেই ভার্সনটা সাধারণ মানুষের জন্য ওপেন করে। কথা বুঝতে পারছি? এবং এটার পরেও আরো ইস্যু আসতে পারে। হ্যাঁ, এটার পরেও আরো অনেক ইস্যু আসতে পারে, বাট এর এর তুলনায় কম আসবে। এখানে যে পরিমাণ, অর্থাৎ বেটা ভার্সনে যে পরিমাণ মিস্টেক থাকে, তার তুলনায় একটা অ্যাপস এর মোটামুটি স্টেবল ভার্সনে কম পরিমাণই মিস্টেক থাকে। তখন সেটা আপনি আবার কি হয়, আপডেট, হ্যাঁ, পরবর্তীতে 1 মাস পর 2 মাস পর পর আবার সিকিউরিটি ইস্যুজ এর আপডেট আসে, অথবা বাগ ফিক্সিং এর আপডেট আসে। এভাবে একটা অ্যাপ আস্তে আস্তে মানুষকে কোয়ালিটিফুল হাই কোয়ালিটি সার্ভিস দিতে শুরু করে। সমস্যা হচ্ছে স্যার, সেফটি ক্রিটিক্যাল যে সিস্টেম, অর্থাৎ যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যেটার উপর লিটারালি মানুষের জীবন নির্ভর করে, এই ধরনের সিস্টেমে এই সুযোগটা নাই যে দেই মানুষজন ইউজ করুক, 200-400 মানুষ মরুক, তারপরে ঠিক করব। কথাটা কি আমার বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। মানে প্রবলেমটা কি বুঝছেন? আসলে প্রবলেমটা কি? ধরেন কথার কথা, আপনি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য সফটওয়্যার লিখতেছেন, সফটওয়্যারে কোডিং করতেছেন। সেখানে কি আপনার এই সুযোগ আছে যে আহ, একটা বেটা ভার্সন রিলিজ করি, মানুষজন ভুলভাল করুক, কিছু অ্যাক্সিডেন্ট হোক, তারপরে এটা ঠিক করব, এই সুযোগ আছে? না, না স্যার। এই সুযোগ নেই। কারণ এখানে যেই অ্যাক্সিডেন্টটা হবে, সেখানে লিটারেলি অনেক মানুষ মারা যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক না? এই জন্যই এই ধরনের সিস্টেমগুলা যখন আমরা কোডিং করি, এই ধরনের সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য যখন মানুষ কোড লিখতে বসে, তখন এরকম বেটা ভার্সন রিলিজ দিলাম, হাজার দশেক লোক মরলো, আর এরপরে এটা ঠিক করব, এই সুযোগটা নাই। তো যার কারণে যেই জিনিসটা হয়, আমরা একটু লিখি,
ethical issues related to the development of safety critical systems তো কি কি ইথিক্যাল ইস্যু থাকতে পারে যেমন একটা ইথিক্যাল ইস্যু আসতে পারে সেটা হচ্ছে এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেস্টিং will increase development time and expense আচ্ছা তার মানে হচ্ছে যে এই ধরনের সফটওয়্যার গুলার যে কিউএ বা কোয়ালিটি অ্যাসুরেন্সটা খুব এক্সটেন্সিভ লেভেলে করতে হবে প্রতিটা ফাংশন চেক করে দেখতে হবে ইউনিট টেস্টিং করতে হবে যে এই ফাংশনটা যেটা যেটা করার কথা সেটা করতে পারতেছে কিনা এই ফাংশনগুলো যখন একটা ক্লাসের মধ্যে থাকবে সেই ক্লাসটাকেও টেস্ট করতে হবে অনেকগুলা ক্লাস নিয়ে যখন একটা সাব সিস্টেম তৈরি হবে সেখানে ইন্টিগ্রেটেড অবস্থায় ঠিকমতো কাজ করতেছে কিনা সেটাও টেস্টিং করতে হবে এবং ওভারঅল সাব সিস্টেম গুলা সবগুলা যখন একসাথে জোড়া লাগানো হবে ওভারঅল সিস্টেমটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটাও টেস্টিং করতে হবে কারণ এটার উপর লিটারালি মানুষ মারা যাওয়ার পসিবিলিটি থাকবে সো এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স এবং টেস্টিং যখন আপনি করবেন স্বাভাবিকভাবেই এই ধরনের সিস্টেম সফটওয়্যারগুলা অনেক দামি হয়ে যাবে এবং এগুলো ডেভেলপ করতে অনেক সময় লাগবে বুঝতে পারছি এখন সমস্যা হচ্ছে এই যে সময় এই সময়ের মধ্যে কম্পিটিটর সফটওয়্যার ডেভেলপার কোম্পানিজ মে রিলিজ আর্লি অ্যান্ড ক্যাপচার মার্কেট শেয়ার তো আপনার যে সময় লাগতেছে আপনি যে এই যে এক্সটেন্সিভ ইয়া করা শুরু করলেন কোয়ালিটি অ্যাসুরেন্স এবং টেস্টিং করতেছেন যাতে আপনার কোডের কারণে কারো কোনো ক্ষতি না হয় সমস্যা হচ্ছে এই সেম সফটওয়্যার অন্যান্য যে কম্পিটিটর ব্র্যান্ডরা বানাচ্ছে অন্যান্য যে কম্পিটিশন সফটওয়্যার ডেভেলপার কোম্পানি যারা আছে তারা যখন একই প্রজেক্ট নিয়ে কাজ করতেছে কথার কথা আপনি একটা এটিসি নিয়ে কাজ করতেছেন আপনি তো পৃথিবীর একমাত্র কোম্পানি না যারা এটিসির সফটওয়্যার ডেভেলপ করতেছে ঠিক না তো এরকম অন্যান্য কম্পিটিটর ব্র্যান্ডরাও কিন্তু আপনার আগে মার্কেটে চলে আসতে পারে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার আগেই মার্কেট শেয়ার ক্যাপচার করে ফেলতে পারে মার্কেট শেয়ার ক্যাপচার বলতে কি বোঝায় কথার কথা আপনি 4-5টা দেশে বিভিন্ন এয়ারলাইন্স এর কাছে আপনার এটিসি সফটওয়্যারটা বিক্রি করার জন্য চেষ্টা করতেছেন তো আপনার আগেই যদি মার্কেটে আরেকটা কোম্পানি আসে এবং তারা যদি এটিসি সফটওয়্যার সাপ্লাই দিয়ে দেয় তাহলে এই কাস্টমার গুলো ছুটে যাবে না স্যার হুম হ্যালো শুনতে পাচ্ছেন কেউ একজন একটু কথা বলেন এইভাবে চুপ থাকলে তো ক্লাস নেওয়া জি স্যার মুশকিল ধন্যবাদ স্যার। একটু ইয়া করতে হবে কথা বলতে হবে এই ধরনের কোর্স তো চুপ থাকলে হয় না সো যেটা বলতেছিলাম তো এটার কারণে যে ইথিক্যাল ইস্যুটা আসে সেটা হচ্ছে আমি কি তাহলে অল্প পরিমাণ কোয়ালিটি অ্যাসুরেন্স করে আমার সফটওয়্যারটা তাড়াতাড়ি রিলিজ দিব কারণ এই ধরনের সফটওয়্যার কিন্তু ফেয়ারলি এক্সপেন্সিভ হয় বেশ দাম হ্যাঁ এবং আপনি অলরেডি এই সফটওয়্যারের পিছনে অনেক ইনভেস্টমেন্ট করে ফেলছেন সেই ইনভেস্টমেন্ট গুলা তুলতে যদি চান তাহলে কিন্তু আপনাকে মার্কেটে কাস্টমারদেরকে ক্যাপচার করতে হবে তাদের কাছে বিক্রি করতে হবে কিন্তু কম পরিমাণ কোয়ালিটি অ্যাসুরেন্স করলে এদিকে আবার মানুষ মরে যাওয়ার পসিবিলিটি থাকবে তো এখানেই এথিক্যাল প্রবলেমটা আসে আরো প্রবলেম আছে যেমন রিডান্ডেন্সি রিডান্ডেন্সি এই ইংরেজি ওয়ার্ডটা শুনছেন আগে কখনো রিডান্ডেন্সি কেউ শুনছেন জি স্যার। রিডান্ডেন্সি মানে কি স্যার বা রিডান্ডেন্ট এই কথার অর্থ কি বাংলায় একটু একটু তো ইংলিশ পারতে হবে তো রিডান্ডেন্ট মানে হচ্ছে অতিরিক্ত হুম
মানে যেটা নরমালি কাজে লাগে না কিন্তু ব্যাকআপ সিস্টেম হিসাবে থাকে। তার মানে সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের যে সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারগুলো প্রাইমারি সিস্টেমের সাথে একটা ব্যাকআপ সিস্টেমও জেনারেট করতে হয়। হুম। স্যাররা কি একটা উদাহরণ দিতে পারবেন আমাদের জীবনে যে এরকম একটা টেকনোলজি আমরা ইউজ করি কিন্তু এটার একটা ব্যাকআপও থাকে? কোন একটা উদাহরণ দিতে পারবেন? কারো মাথায় কি কিছু আসে? ধরেন একটা জিনিস আছে কিন্তু এটার আবার একটা ব্যাকআপও থাকে। জাস্ট ইন কেস ওটা কাজ না করলে এটা দিয়ে কাজ চালানো যাবে। এরকম একটা রিয়েল লাইফ কিছু উদাহরণ দিতে পারবেন? হুম। কারো মাথায় কিছু আসতেছে না? যেমন আমার একটা স্টুডেন্ট সে বলছিল হচ্ছে যে স্যার লিফট আর সিঁড়ি, হ্যাঁ? তার মানে নরমালি আমরা লিফট দিয়েই উপরে উঠি। জাস্ট ইন কেস যদি লিফটে কাজ না করে বা লিফট যদি কোন মেইনটেনেন্স করতেছে, লিফট বন্ধ, সেক্ষেত্রে কি একটা ব্যাকআপ সিস্টেমও থাকে যে না সিঁড়ি দিয়েও এট লিস্ট উঠা যাবে। কথা বুঝছি? স্যাররা বুঝতে পারছেন? জি স্যার। রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি অর্থ হচ্ছে আমার প্রাইমারি সফটওয়্যারটা যদি কোনো কারণে ফেইল করে, কাজ না করে, সেটার জন্য একটা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ব্যাকআপ সিস্টেম রাখতে হবে। এইটা করতেও কিন্তু আপনার সফটওয়্যারের টাইম এবং এক্সপেন্স বেড়ে যায়। এবং সেই ক্ষেত্রে আল্টিমেটলি আপনার কম্পিটিটর ব্র্যান্ডের সাথে একটা সম্ভাবনা থেকে যায় যে তারা আগে মার্কেটে চলে আসবে এবং আপনার পসিবল কাস্টমারদেরকে তারা স্টিল বা চুরি করে নিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটাই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। আরো কি কি থাকতে পারে? হিউম্যান অপারেটর ডিপেন্ডেন্সি। হিউম্যান অপারেটর ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায়? ধরেন কথার কথা আপনি একটা প্যাথোলজিক্যাল সেন্টারে গেলেন এবং সেখানে এক্স-রে মেশিন আছে, এক্স-রে মেশিনের জন্য আপনার প্রোগ্রামিং করা আছে। ভালো। কিন্তু এটা যে অপারেটর যে এই এক্স-রে মেশিনটা চালায়, তার ইনটেনশনাল হোক বা আনইনটেনশনাল হোক, কোনো কারণে সে যদি এক্স-রে মেশিনটাকে ওভার এক্সপোজ করে, কি হবে স্যার বলেন তো? যতটুকু মাত্রায় এক্স-রে দেওয়ার কথা ছিল তার চাইতে বেশি যদি ইউজ করে তখন কি হবে? মানুষের একটা ক্ষতি হয়ে যাবে না? জি স্যার। সো এই ধরনের অপারেটররা যাতে ইনটেনশনাল বা আনইনটেনশনাল কোনো ক্ষতি করতে না পারে, অর্থাৎ আপনি সফটওয়্যার বানাইলেন এবং দেখা যাচ্ছে যে এই সফটওয়্যারটা খুবই ভালো, অনেক ভালো কোয়ালিটি অ্যাসুরেন্স করা, কোনো মিস্টেক নাই, কিচ্ছু নাই। কিন্তু আপনি হিউম্যান অপারেটরের কথাটা মাথায় রাখেন নাই। হিউম্যান অপারেটরের কথাটা ওইভাবে মাথায় রাখেন নাই। যার কারণে কিন্তু এটার মাধ্যমেও মানুষ আপনার সফটওয়্যারটা মিসইউজ করে ফেলতে পারে। এবং সেক্ষেত্রেও সফটওয়্যার লায়াবিলিটি আপনার কোম্পানির উপরে আসতে পারে। তো এই জন্য আমাদেরকে ইংলিশে একটা কথা আছে সেটা হচ্ছে ফুল প্রুফ। এই ওয়ার্ডটা শুনছেন কখনো? ফুল প্রুফ? ফুল প্রুফ শব্দটা শুনছেন কখনো? না স্যার, আজকে প্রথম শুনলাম। না, এটা তো খুব পরিচিত একটা ওয়ার্ড। ফুল প্রুফ মানে হচ্ছে কি এমন একটা ডিজাইন বা এমন একটা সিস্টেম, একটা বোকা বা একটা ছোট বাচ্চাও যদি ইউজ করে কোনো সমস্যা হবে না। কথা বুঝছি? এটাকে আমরা বলি ফুল প্রুফ। আমরা অনেক সময় বলি না এটা একটা ফুল প্রুফ প্ল্যান। মানে এই প্ল্যানের মধ্যে কোনো আহ, একটা বোকাও যদি এই প্ল্যানে যায় সেও এটা করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে ভুল করার কোনো সিস্টেম নেই। সো আমাকে এইরকমই একটা ফুল প্রুফ সফটওয়্যার বানাইতে হবে যাতে কোনো একজন হিউম্যান অপারেটর যদি চায়ও ক্ষতি করার সে করতে না পারে। সেটার জন্য সফটওয়্যার কোডের মধ্যে ফিচার রাখতে হবে। এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল ডিপেন্ডেন্সি, এনভায়রনমেন্টাল ইস্যুস বা ডিপেন্ডেন্সি লিখি, ডিপেন্ডেন্সি। আপনাকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলাকেও মাথায় রাখতে হবে। আপনি কোডিং করতেছেন এবং এই কোডিং অনুসারে ধরেন কথার কথা আপনি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য কোড করলেন, কিন্তু আপনি এটা মাথায় রাখেন না যে কোনো কারণে এখানে বন্যা আসতে পারে, কোনো কারণে এখানে যে পরিমাণ পানি থাকার কথা তার চেয়ে ওভারফ্লো হইতে পারে পানি। এইটা আপনার সফটওয়্যারের কনসিডারেশনে ছিল না। সেটার জন্য কিন্তু মানুষ মারা যেতে পারে। হুম। আমরা সবাই জানি যে তেজস্ক্রিয় পদার্থগুলা এটাকে কুল ডাউন বা এগুলাকে কন্ট্রোল করার জন্য, তেজস্ক্রিয়তা কন্ট্রোল করার জন্য পানির সাপ্লাই থাকে।
তো সেটা আপনি ভাবতেছেন হ্যাঁ সাপ্লাই থেকে পানি আসবে, সেটা তো কন্ট্রোল করাই আছে। কিন্তু কখনো ভাবেন নাই যে বাংলাদেশে তো বন্যাও হয়, এবং সেই বন্যায় যদি এখানে অতিরিক্ত পানি চলে আসে তখন আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করব? অথবা একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত আপনার সফটওয়্যারটা হিসাব করা আছে, ওই টেম্পারেচার, অতিরিক্ত টেম্পারেচার যদি কোনো কারণে হয়, তখন এটার কোনো কোনো কনসিডারেশন আপনার কোডে আছে কিনা? কারণ এই ধরনের স্যার এই প্রবলেমগুলো কেন আসতেছে? অন্য একটা বিজনেস সফটওয়্যার হলে আলাদা বিষয়। এটা গেম, প্রবলেম হচ্ছে আপনি একটা সিকিউরিটি প্যাচ দিয়ে ঠিক করে ফেললেন। কিন্তু এই টাইপের সেফটি ক্রিটিক্যাল সিস্টেমে কোনো সিকিউরিটি প্যাচ করার সিস্টেম নেই। এখানে যখন একটা সফটওয়্যার আসবে, এটার কোডিংটা ফুল এন্ড ফাইনাল, এবং এখানে এখানে কোনো ক্ষতি হলে লিটারালি মানুষ মারা যাবে। বুঝতে পারছি? সো এই সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য আমাদেরকে এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স এবং টেস্টিং করতে হয়। আর টিপিক্যাল যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস আছে তার তুলনায় আরো বেশি পরিমাণ আহ, আপনার রিগারাস সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস অনুসরণ করতে হয়, যাতে কি হয় এই ধরনের সফটওয়্যারগুলোর মাধ্যমে মানুষের কোনো ক্ষতি না হয়। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। তো এটুকুই আমাদের লাস্ট পড়ানো বাকি ছিল। এখন আমি একটু কোশ্চেন আলোচনা করব। আমরা তো হচ্ছে 33F1, তাই না? জি। আচ্ছা, তো প্রথমেই আমরা চ্যাপ্টার 4 প্রাইভেসি পড়ছিলাম। তো প্রাইভেসি থেকে পড়বেন হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। ইনফরমেশন প্রাইভেসি বলতে কি বুঝো? পেজ নাম্বার 135। ইনফরমেশন প্রাইভেসি বলতে কি বুঝো? কেন একটা বিজনেসের জন্য তার প্রাইভেসি ইম্পর্টেন্ট, তার কাস্টমারদের প্রাইভেসি মেনটেন করা কেন দরকার? কারণ আমি আপনাদের বলছিলাম মানুষ ন্যাচারালি প্রাইভেসি পছন্দ করে, তাই না? আপনারা অনেক একটা ব্যাংকের উদাহরণ দিছিলাম না? আপনারা তখন অনেকে বলছেন না যে না স্যার, যেখানে প্রাইভেসি থাকবে সেখানেই অ্যাকাউন্ট খুলবো, এরকম মনে আছে? হুম। জি স্যার, মনে আছে। তো এটা কেন বলছিলেন? আপনার তো কোনো চুরি করার ইচ্ছা নাই, আপনার তো কোনো ঘুষ টুসের টাকা জমানোর ইচ্ছা নাই, তা আপনি কেন ভয় পাচ্ছেন? না, আসলে মানুষ ন্যাচারালি প্রাইভেসি পছন্দ করে, এটা ভয়ের বিষয় না। যেখানে প্রাইভেসি আছে, যেখানে আমাকে প্রোটেকশন দিচ্ছে, আমি সেখানেই যাব। সো বিজনেসের জন্য কেন প্রাইভেসি ইম্পর্টেন্ট, এটা যদিও বইয়ের মধ্যে ডাইরেক্ট বলা নাই, বাট মোটামুটি ইনফরমেশন প্রাইভেসি এটুকু অংশ পড়লেই আপনারা বুঝতে পারবেন। 135। তারপরে হচ্ছে কেউ মনে হয় আসছে। এরপরে পড়বেন হলো, এখানে আমরা অনেক কিছুই পড়ছি বাট এত কিছু আর দিচ্ছি না, কমায় কমায় দিচ্ছি আর কি। ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস, এটা ভালো মতো পড়বেন, এবং যে ইউ ডিরেক্টিভটা ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের যে ডেটা প্রোটেকশন ডিরেক্টিভ পার্ট 148, এটা আপনাদের অলরেডি কুইজেও আসছিল, তাই না? কুইজে এরকম একটা কোশ্চেন আসছিল না, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিসের উপরে? মনে জি আছে? স্যার। সো মানে আমি কিন্তু ডাইরেক্ট বলবো না ইউ ডিরেক্টিভ গুলা লেখো, কখনো বলবো যেগুলো মুখস্থ করো বা মুখস্থ লিখতে থাকো, কারণ না সম্ভব স্যার। না। সো আমি হচ্ছে একটা সিচুয়েশন দিচ্ছি আপনাদের, অ্যান্সার আপনি এইটা বেস করেও লিখতে পারেন, নিজের কমন সেন্স থেকেও লিখতে পারেন। যে যত সুন্দর অ্যান্সার লিখবে তার মার্কস তত বেশি আসবে। সো ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস এবং ইউ ডিরেক্টিভ এখানে 148, আর এদিকে হচ্ছে আপনার এটা পৃষ্ঠা নাম্বার কত, 146। এই তো আর কি, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিসের আন্ডারে। হ্যাঁ, সো আমি যখন কাস্টমারদের থেকে ডেটা নিব, তখন কিভাবে ডেটাটা নিলে একটা ভালো হবে। যেমন স্যারদের কুইজের প্রশ্নের কথাই বলি, হ্যাঁ, কুইজের প্রশ্ন হতো, ইনএভিটেবলি অনেকেই চ্যাট জিপিটি মেরে দিছেন, কিন্তু সবসময় যে মিলে না, এটার উদাহরণটা বলি। তো চ্যাট জিপিটি একটা জেনারেল অ্যান্সার দেয়, সে কিন্তু অনেক ক্ষেত্রে আসলে বুঝেই না প্রশ্নটা কি।
সে হচ্ছে কি ওয়ার্ডের পরে ওয়ার্ড বসায় আর যেটাতে কাস্টমার খুশি হয় তাই তাই বলতে থাকে। কথা বুঝছেন? আপনি যদি বলেন যে না প্রবলেম হয়েছে তোমার কথা হলো ঠিক না, তখন সে আবার অন্য অন্য গান গাওয়া শুরু করে। ঠিক না স্যাররা? চ্যাট জিপিটির? জি স্যার। তো মানে এটা কোনো ওর আসলে কি ওর ফ্যাক্ট চেকিং এবিলিটি নাই। কারণ এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিস্টিক অ্যান্সার দেয়। যে মনে হয় 99% ক্ষেত্রেই এটার এই ওয়ার্ডের পরে এই ওয়ার্ডটা ইউজ করলেই বোধহয় কারেক্ট অ্যান্সার হবে। সে আসলে এই বিষয়ে কোনো নলেজ থাকে না। যার কারণে আপনাদের অ্যান্সারে অনেকেই এই কথাটা লিখছেন যে আমি প্রাইভেসি প্রোটেকশন দিব, আমি অ্যাকাউন্ট লক করার সিস্টেম দিব অ্যাপসের ভিতরে। স্যার একটা জিনিস হচ্ছে প্রশ্নটা আসছে হচ্ছে আপনার ডেটিং অ্যাপসের উপরে। কথা ডেটিং অ্যাপসের উপরে আসছে না প্রশ্নটা? জি স্যার। হ্যাঁ, ডেটিং অ্যাপসে কি আপনি লক করার সিস্টেম দিবেন? ডেটিং অ্যাপসে যদি হুম, সে আপনার ছবি দেখতে না পারে, আপনার লোকেশনই না জানতে পারে, আপনার বয়স কত না জানতে পারে, সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিভাবে? কথা বলছি এটা ফেসবুক না। এইখানে মানুষ নিজেদের পার্সোনাল ডাটা শেয়ার করতে রাজি হয়েই কিন্তু ডাটাগুলা দিয়ে দিছে এবং এগুলো ওপেনই থাকে। কথা বুঝছেন? আমি যদি ওকে এখন প্রোটেকশন দেই, এরকম লক দেই, ওর প্রোফাইল পিকচার না দেখা যায়, সে কি তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাবে? হুম? না স্যার। পাবে না। সো মানে ওই যে বললাম যে অ্যান্সার আসলে দিলেই হয় না। অ্যান্সারটা সিচুয়েশনের সাথে মিললে হয়। আমি নাম্বার দেই কিন্তু অ্যান্সারটা কিন্তু প্রপারলি হয় নাই। কোন স্টুডেন্ট করছেন কি এইখানে এই যে পয়েন্টগুলা যা লেখা আছে একে হুবহু মাইরে দিছেন। An individual has the right and an individual has the right. আরে ভাই ইন্ডিভিজুয়ালের রাইট আছে কি নাই এটা জেনে আমার কাজ কি? আমি আপনাকে বলছি অ্যাপসে কি কি ফিচার আপনি দিবেন যাতে এই রাইট গুলা নষ্ট না হয়। আপনি অ্যাপসের ব্যাপারে কিছুই লেখেন না, এখানে জাস্ট বই খোলা ছিল বই মেরে দিছেন। তাহলে কি উত্তরটা হইলো? হুম? না স্যার। উত্তর তো হইল না। তারপরেও আমি মার্ক দেই, নাম্বার দেই। কারণ নাম্বার না দিলে তো আবার গ্রেড খারাপ চলে আসবে। কিন্তু নাম্বারটা আসলে অতটা ভালো হয় না যারা সুন্দর করে লিখতে পারে। যারা সুন্দর করে লিখবে তাদের নাম্বার একরকম হবে। আর যারা এরকম একটা চ্যাট জিপিটি মেরে দিবে তাদের নাম্বার তো ওরকমই হবে। কারণ ওরা অনেক ভুল উত্তর দেয়। এই ভুল উত্তরের জন্য তো আমাদের লেখার কোয়ালিটিটা খারাপ হয়ে আসে। আর প্লাস হচ্ছে ফাইনাল পরীক্ষার সময় আপনার হাতে মোবাইল নাও থাকতে পারে। বা মোবাইল থাকবে না, নাও থাকতে পারে, থাকবে না। হ্যাঁ, মোবাইল আপনি ইউজ করতে পারবেন না। তখন তো নিজের হাতের লেখা নিজেই লিখতে হবে। সেটাও কিন্তু একটা ইস্যু। স্যাররা ডেটা ব্রিচটা একটু ভালো মতো পড়বেন। ডেটা ব্রিচ, এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত? 151, ইথিক্যাল ইস্যুস রিলেটেড টু প্রাইভেসি, ডেটা ব্রিচ। তো ডেটা ব্রিচের ঘটনাটা কি ছিল যে আপনি কোন একটা সার্ভারে আপনার নিজস্ব ডাটা সেভ করে রাখবেন। ওইখান থেকে যদি ডাটাটা কোনো কারণে এক্সপোজড হয়, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে একটা কোম্পানি কি ইথিক্যাল ডিসিশন নিবে? তারা কি ইউজারদেরকে জানাবে নাকি জানাবে না? তো এই রিলেটেড আমরা একটা ডিসকাশন করছিলাম। এটা একটু পড়বেন। আপাতত এটুকুই থাক। আমরা আরো অনেক কিছু পড়ছি এখানে, কিন্তু সবকিছু আমি শর্ট সাজেশনে দিচ্ছি না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সো ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে ওই একই কথা, আইপি বলতে কি বুঝো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কি বুঝো। হ্যাঁ, এটা তো না। চ্যাপ্টার 6 ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা আমরা দ্বিতীয় চ্যাপ্টার হিসেবে পড়ছিলাম। তো এখানে ওই যে একই কথা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কি বুঝো, প্যাটেন্ট এবং কপিরাইটের মধ্যে পার্থক্য কি। আম, আপনারা অনেকে চ্যাট জিপিটি থেকে লিখছেন, সমস্যা নাই, ওগুলাও কারেক্ট। সো ওইটাও স্টাডি করে যেতে পারেন, প্রবলেম নাই। আর আরেকটা বিষয় হচ্ছে কুইজের যে প্রশ্ন, এটা কিন্তু অটোমেটিক সাজেশন। ওকে, কুইজের প্রশ্নটা আবারও আসতে পারে, বুঝছি? জি স্যার। হ্যাঁ, কুইজের প্রশ্নটা এটা অটোমেটিক সাজেশন, এটা আরেকবারও আসতে পারে। সো ওইটা ওইটা বাদ দিয়ে পড়বেন না, ওইটা সহ পড়বেন। সো কপিরাইট এবং ইয়ে, তারপরে যেমন সফটওয়্যারের ক্ষেত্রে, হুম, সফটওয়্যার কপিরাইটের প্রোটেকশন, এটা পেজ নাম্বার হচ্ছে 223। আবার একটা আছে সফটওয়্যারের প্যাটেন্ট। হ্যাঁ, প্যাটেন্টের ঘরেও একটা সফটওয়্যার ইয়ে আছে। এটা হচ্ছে সফটওয়্যার, এই যে সফটওয়্যার প্যাটেন্ট 230। তো এখন এইটার বিষয়টা কি,
সফটওয়্যার জেনারেলি কপিরাইটই হয়। কারণ সফটওয়্যার কোনো ইউনিক কোনো কিছু না। একই আইডিয়ার উপরেই একেকজন ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন থাকে। যার কারণে মোস্টলি সফটওয়্যারের কোডগুলাকে আমরা লিটারেরি ওয়ার্ক বা সাহিত্যকর্ম হিসেবে কনসিডার করি এবং সেই হিসাবে প্রোটেকশনটা কপিরাইটের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু মাঝে মধ্যে কিন্তু সফটওয়্যার প্যাটেন্টও করা যায়। কখন? যখন আপনি কোনো একটা এমন ইউনিক নন অবভিয়াস কোনো অ্যালগরিদম আপনার সফটওয়্যারে ডিপ্লয় করেন, যেই অ্যালগরিদমটাকে আপনি প্রোটেক্ট করতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন না যে এই সেম অ্যালগরিদম অন্যরাও ইউজ করুক। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সফটওয়্যারটাকে আপনি প্যাটেন্টও করতে পারেন। কথা হচ্ছে যেমন এখানে উদাহরণ হিসেবে বলা ছিল গুগলের পেজ র‍্যাংক। সো আমরা যখন গুগলে সার্চ দেই ১ নাম্বারে কে আসবে, ২ নাম্বারে কে আসবে, ৩ নাম্বারে কে আসবে? এই যে সার্চ ইঞ্জিনের যে অপ্টিমাইজেশন এর যে কোডটা, এই কোডটা কিন্তু প্রটেক্টেড। এই কোডটা কিন্তু দেখবেন বিং এর সাথে মিলবে না। যার কারণে সার্চ দিলে বিং এ একরকম র‍্যাংক আসে আর দেখবেন গুগল ক্রোম এ অন্যরকম র‍্যাংক আসে। কারণ দুজনের অ্যালগরিদম সেম না। সো তারা তাদের অ্যালগরিদমটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু সফটওয়্যারটা প্যাটেন্ট হিসেবেও প্রোটেক্ট করতে পারে। নরমালি সফটওয়্যারের প্যাটেন্ট হয় না। নরমালি অধিকাংশ ক্ষেত্রে আমরা যত বিজনেস সফটওয়্যার দেখি, এগুলা সবই কপিরাইটের অন্তর্ভুক্ত থাকে এবং দেখবেন এগুলার আইপি প্রোটেকশন কপিরাইট করা। বুঝতে পারছি? জি স্যার। ট্রেড সিক্রেট থেকে পড়বেন হচ্ছে নন ডিসক্লোজার এবং নন কম্পিট বলতে কি বুঝো? কারো মনে আছে নন ডিসক্লোজার এবং নন কম্পিট বলতে কি বোঝায়? নন ডিসক্লোজার এবং নন কম্পিট কারো মনে আছে? হুম, কারো মনে নাই? আচ্ছা যাই হোক, আগের লেকচার দেখে নিয়েন। সো এই বিষয়ে কোশ্চেন আসতে পারে। এটা কেন দেয়? হ্যাঁ, কেন একটা কোম্পানিতে জয়েন করার সময় এই ২ টা পেপারে সাইন করতে হয়? এই বিষয়গুলা আ একটু পড়বেন। প্লেজারিজম আসলে আমি আপনাদের প্লেজারিজম উপরে তো একটা মানে এক্সটেনসিভ স্টাডি করলাম। ক্লাস নিলাম, অনলাইন লেকচার দিলাম, অ্যাসাইনমেন্ট করলাম। তো প্লেজারিজম থেকে আসলে কোশ্চেন বলতে গেলে এরকম হইতে পারে, আমি বলতে পারি যে একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট কপি করতেছে। বা একজন স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট করার জন্য ChatGPT বা এই ধরনের কোনো একটা হেল্প নিল। তো তাহলে কিভাবে কাজ করলে তার প্লেজারিজমটা সে কমাইতে পারে? হ্যাঁ? কারণ সে এই বিষয়ে জানে না। আ সেক্ষেত্রে সে অনলাইন থেকে হেল্প নিবে। কিন্তু কোন কাজটা করলে প্লেজারিজম হবে না? তাহলে এখানে অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়। আপনি বলতে পারেন যে সরাসরি কপি পেস্ট না করা বা ChatGPT যেটা আসছে সেটা সরাসরি না বসানো। এটা একটু প্যারাফ্রেজ করে বসানো বা এখান থেকে স্টাডি করে নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে লেখা হইতে পারে। তারপর ধরেন প্রপারলি সাইটেশন করা। কোন একটা ওয়েবসাইট থেকে আমি যদি ডাটা নেই বা কোন একটা পেপার থেকে আমি যদি কোন একটা ডেফিনিশন শিখি, সেই পেপারটাকে প্রপারলি সাইটেশন করা যেটা আমি আপনাদেরকে শিখাইছি। বিভিন্ন প্লেজারিজম চেকিং প্রফেশনাল সফটওয়্যার টুল ইউজ করা। হ্যাঁ? টার্নিটিন বা গ্রামারলি বা এই ধরনের সফটওয়্যার দিয়ে চেক করা যে কি অবস্থা আমার। এরকম আপনারা নিজেদের মতো লিখতে পারেন। এবং এই বিষয়ে হয়তো অ্যা আলাদাভাবে নিজেরা রিসার্চও করতে পারেন যে একটা কিভাবে আমি অনলাইন থেকে হেল্প নিবো অবশ্যই বা আরেকজন থেকে হেল্প নিবো। কিন্তু আমি নিজের মতো লিখবো যাতে প্লেজারিজম না হয়। এই বিষয়টা যাতে একটু থাকে। তো প্লেজারিজম যদিও কোনো চ্যাপ্টার না, এটা আমি আলাদাভাবে পড়াই এই কারণেই যে আপনারা অনেকেই কিন্তু পরবর্তীতে বিদেশ যেতে পারেন। আপনাদের অনেকেই বাইরে যাওয়ার সম্ভাবনা আছে বা অনেকেই দেখা যাচ্ছে ফাইনাল ইয়ারে রিসার্চ তো এটলিস্ট করবেন। ফাইনাল ইয়ার প্রজেক্ট তো করবেন। সেই প্রজেক্টের থিসিস বই লেখার সময়ও কিন্তু প্লেজারিজম চেক করা হয় এবং একটা সার্টেন লেভেলের পরে প্লেজারিজম কিন্তু অ্যালাও করে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো নলেজ না থাকে তাইলে কিন্তু আপনারা বুঝবেন না যে আসলে অ্যাকচুয়ালি একটা অ্যাসাইনমেন্ট কিভাবে করে। কারণ আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে এরকম যে মনে হয় অ্যাসাইনমেন্ট এভাবেই করে বা কুইজ বোধহয় এভাবেই দেয়। অনলাইনে ক্লাসে আসবো, স্যার একটা কোয়েশ্চেন দিবে, ChatGPT দিব, ওখানে মেরে দিব। এটাই কোনো সিস্টেম না। ঠিক আছে? ইনফেক্ট এই ChatGPT তো ২ বছর আগেও ছিল না। এখন ২৫ সালে আসছে। ২৩ সালেও আমি যখন অ্যা পড়াশোনা করতাম তখন তো এগুলো এরকম কিছু ছিল না। তখন আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট করতাম? ঠিক না? তখনও তো আমাদেরকে এরকম অনলাইনে হেল্প নিতে হইতো। অনলাইনে হেল্প নেওয়ার পর সেটাকে সাইটেশন করতে হইতো। আমরা যখন রিসার্চ পেপার বা থিসিস পেপার জমা দিতাম, আমাদের তো এই কাজগুলা করতে হইছে। তো এখন এই ChatGPT আসার কারণে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে না, ফ্রিতেই অ্যান্সার পাওয়া যায়।
অথবা একটা প্রিমিয়াম ভার্সন কিনলাম, 10 জন মিলে চালাইলাম, ধুমায়া মেরে দিব। তো এইটা কিন্তু প্রপার ওয়ে না, এবং এভাবে করতে থাকলে আস্তে আস্তে আপনাদের ব্রেইনটা একেবারে ডাম থেকে ডাম্বার হইতে থাকবে। আপনি তখন আম ২ টা লাইনও সঠিকভাবে নিজে লিখতে পারবেন না এআই এর হেল্প ছাড়া। হ্যাঁ? ট্রু স্যার, ট্রু। এবং সত্যি কথা বলতে আমি আপনাদেরকে দেখাই, আমিও একটা প্রফেশনাল ChatGPT ইউজ করি। যে বাস্তবতাটা আসলে কিরকম। এইটা না। এটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে কি, এখানে আমি পাবলিক অ্যাক্সেস আরকি। মানে এখানে আরো অনেকেই আছে। তো এখানে আমিও দেই, ওনারাও দেয়। তো এখানে মোস্ট প্রবাবলি কেউ একজন বিজনেসম্যান আছেন, এবং উনি আ ব্যবসা রিলেটেড অনেক কিছু ইয়া করে। হ্যাঁ? ব্যবসা রিলেটেড অনেক কিছু উনি অনেক সময় জেনারেট করে। তো এই কাজগুলো একটা সময় যারা প্রফেশনালি করতো তাদেরকে আমরা কপিরাইটার বলতাম। শুনছেন না কখনো এই চাকরিটার নাম, কপিরাইটার? জি স্যার। হ্যাঁ। তো ওনারা কিন্তু অনেক সুন্দর, সুন্দর অ্যা স্ট্যাটাস লিখতো, বা অ্যাডভার্টাইজমেন্টে যেই কথাগুলা থাকে না? এড এর সময় যে কথাগুলা, এগুলা কিন্তু মানুষের বানানোগুলা খুব সুন্দর হয়, অনেক অ্যাট্রাকটিভ হয়। হুম? যেই জিনিসগুলা আমরা ছোটবেলা থেকে শুনতাম, হুম? কথার কথা যে অ্যা সাবানের এডে এরকম তারা বলত যে, "এক সাবানেই কাপড় ধোয়া, সেই সাবানেই গোসল।" এরকম টাইপের। এই কথাগুলা যারা বানাইতো তারা হচ্ছে কপিরাইটার। এখন আপনি এই কাজগুলা ChatGPT দিয়ে যখন করতেছেন, যেটা হবে যে প্রায় প্রত্যেকেরই একই রকম স্ট্যাটাস আসতে থাকবে। আপনি দেখবেন যে বৈচিত্র্য থাকবে না। এবং আ বাজারে যদি ১০ টা প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্টে আসে, ৮ টা প্রোডাক্টেরই দেখবেন একই রকম তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। ডিফারেন্সটা হবে যে ওই যে লাস্টে যে ২ জন থাকবে, ১০ টার মধ্যে বাকি ২ জন যারা নিজেরা তাদের সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি ইউজ করে যারা এক্সেপশনাল কিছু করবে, আপনি দেখবেন ওই ২ টা কোম্পানিরই সেল বেশি হবে। কথা বুঝছেন? ইনএভিটেবলি ওদেরই সেল বেশি হবে, ওদের দিকেই মানুষের একটা আকর্ষণ যাবে। ওদের এডটাই বেশি দেখবে, এবং ওদের প্রোডাক্টটাই আল্টিমেটলি বেশি কিনবে। সো এখন একজন কপিরাইটার যে ChatGPT থেকে তার কাজটা করায় নেয়, হ্যাঁ, তার কষ্ট কম হচ্ছে। কিন্তু স্যার তার বেতনটাও ওই ৳১০,০০০ তেই আটকায় থাকবে। তার এক্সেপশনাল কোনো ক্রিয়েটিভিটি নাই। তার কোয়ালিফিকেশন নাই যে নিজে থেকে কিছু করব। এবং আল্টিমেটলি আমরা তো অনেকেই জব-টব করি, তাই না স্যার? আপনারা যেহেতু আ ফ্রাইডে ব্যাচ বা ব্যাচ, অনেকেই তো চাকরি-বাকরি করেন মোটামুটি। জি স্যার। তো স্যারেরা একটা জিনিস দেখেন না যে, বাজারে জিনিসের দাম কিন্তু ২ বছর আগে যেটা ৳৪০ ছিল, সেটা এখন কিন্তু ৳৬০, ৳৬৫, ৳৭০ হয়ে গেছে। কিন্তু স্যার আপনার বেতন কিন্তু ওইভাবে বাড়েনি। বাড়ছে? হ্যাঁ? আগে যে ৳২০,০০০ য় চাকরি করতেন, এখন ওই ৳২০,০০০ ই রয়ে গেছে। তাহলে আমি চলবো কিভাবে? এরকম কখনো মনে প্রশ্ন আসে না? হুম? জি স্যার, আসে তো। তাইলে এটার রিজনটা কি? কেন আপনি অফিসে গিয়ে বলতে পারেন না যে, "স্যার বাজারে সবকিছুর দাম বেশি, আমার বেতন ৩০,০০০ করে দেন।" কেন বলতে পারেন না? হ্যাঁ? বা আপনাকে বলছিল অফিসে যে ৮-৯ ঘন্টা কাজ করবে। প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে আপনি ১২ ঘন্টা কাজ করেন। বলছিল সপ্তাহে ২ দিন ছুটি থাকবে। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে উইকেন্ডে কাজ পড়ে যাচ্ছে। এরকম হয় না অফিসে স্যারদের? জি স্যার। হ্যাঁ। তখন মুখের উপরে বলতে পারেন না কেন? করব না চাকরি। বলেন তো কেউ একজন? এই কথাটা আমরা কেন বলতে পারি না? বলেন, আমি স্যার নাম্বার দিব না। প্রথমত আমাদের এটা দেশে চাকরি কম থাকে। বলেন স্যার। আরেকবার একটু বলেন। আমি শুনতে পারিনি। স্যার প্রথমত আমাদের দেশে আরকি চাকরি পাওয়াটা খুব টাফ। এটা ক্রিটিক্যাল অবস্থা। আচ্ছা, স্যার যে কথাটা বলছে এটার আ ঠিক আছে। তার মানে হচ্ছে যে স্যার এমনিই চাকরি পাওয়া যায় না। আমি তো তাও ২০,০০০ এ চাকরি করি। ঠিক আছে? যদি বলি যে অ্যা করব না চাকরি। আজকে বললে কালকেই আরেকটা লোক এসে হাজির হয়ে যাবে। ২০ তো জি ২০, স্যার আরো এরকম। অনেক সময় ১৫,০০০ হয় এ কি কাজ যে করার ধরেন, জন্য রাজি হয়ে যাবে, তাই না? জি স্যার, স্যার অনেক সময় হয় যেমন একটা এমপ্লয়ার যদি ৫০,০০০ টাকা স্যালারি দেয়,
ওই সেম স্যালারিতে সেম এক্সপিরিয়েন্স এবং কাজের জন্য দুইটা এমপ্লয় হায়ার করতে পারে। হ্যাঁ, ২ টা এমপ্লয়ি হায়ার করতে পারে এবং তাদেরকে সেলারি ৫০ ও দেওয়া লাগবে না। ৪০ দিলেই হবে। দুজনে ২০-২০ করলে এরাও রাজি। ঠিক না? আচ্ছা। এইটার রিজনটা হচ্ছে কি স্যার, আমরা নিজেদের ওর্থটা ওই পজিশনে আনতে পারি নাই যে আমাদেরকে আজকে বললে কালকেই আরেকজন রিপ্লেস করতে পারবে। ট্রু ট্রু স্যার ট্রু। কথা বুঝছি? আপনি কোম্পানির জন্য এমন কোনো কাজ, এমন কোনো ইম্পোর্টেন্ট ব্যক্তি না যে আপনাকে ৳৫,০০০ বেতন বাড়ায় দিতে হবে। আপনাকে যে সে এখন যেই পজিশনে রাখছে এবং যেই বেতন দিচ্ছে, আগামী ১০ বছরে সে একই বেতন দিবে। ৳১,০০০ বাড়াবে না। অথচ প্রতি বছর, বছর কিন্তু বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে। এবং আল্টিমেটলি আমরা কি করতেছি? আগে মাছ কিনতাম, এখন মাছ কিনা বন্ধ করে দিচ্ছি। তাই তো? আমাদের সেলারি ২০,০০০ই আছে। বাসা ভাড়াও বাড়তেছে, বাজারের খরচও বাড়তেছে। কিন্তু আমরা আস্তে, আস্তে নিজেদের লাইফস্টাইল ডাউনগ্রেড করতেছি। কিন্তু নিজেদের ইমপ্রুভমেন্ট করব না। কারণ নিজেদের ইমপ্রুভমেন্ট করতে তো কষ্ট করা লাগে। অনেস্টি মেইনটেইন করতে হয়। কথা বুঝেন নাই? নিজেদের ইমপ্রুভমেন্ট, স্কিল ইমপ্রুভমেন্ট কি এমনি, এমনি হয়? অনেক কষ্ট করতে হয়। আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন কথার কথা রাশেদ স্যারকে চিনেন? পলাশ স্যার? না স্যার। আচ্ছা, পলাশ স্যারকে তো আপনারা পান নাই। স্যার একজন বড় একজন শিক্ষক এবং উনি অলরেডি পিএইচডি। উনি মালয়েশিয়া একটা ইউনিভার্সিটির টিচার হয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে প্রায় ৩.৫-৪ বছর পড়াইছে। তো আমি যদি এখন সোনারগাঁও ইউনিভার্সিটিতে বলি যে, "স্যার আমার বেতন অনেক কম, এটা দিয়ে আমি সংসার চলতেছে না।" আমি আজকে বলব, ও বলবে, "হ্যাঁ, ঠিক আছে সমস্যা নেই। আপনার ভালো না লাগলে রিজাইন দিয়ে চলে যান।" আজকে বলব সামনের সপ্তাহে একজন নতুন শিক্ষক আসবে। বুঝছেন? কিন্তু রাশেদ স্যার যখন বলতেছে, "স্যার আমি চলে যাব। আমার অন্য একটা ইউনিভার্সিটিতে চাকরি হইছে মালয়েশিয়ায়।" তখন ইউনিভার্সিটি তাদেরকে বলতেছে যে, "স্যার আপনি ভিজিটিং লেকচারার থাকেন, অনলাইনে ক্লাস নেন। এটার জন্য আপনাকে আমরা পেমেন্ট করব।" দুজনের প্রতি ট্রিটমেন্টটা ডিফারেন্ট কেন বলেন তো দেখি? স্যার স্কিল আর অভিজ্ঞতা। হ্যাঁ, কারণটা হচ্ছে উনি একজন পিএইচডি। উনাকে কালকেই রিপ্লেস করতে পারবেন না। একটা সোনারগাঁও ইউনিভার্সিটিতে একজন পিএইচডি ওয়ালা লোক সহজে আসবে না। কিন্তু আমার মতো এরকম একজন ধরেন অনার্স মাস্টার্স লেকচারার অসংখ্য দাঁড়ায় আছে একটা চাকরি করার জন্য। কথা বুঝছি? সো এইরকম ইস্যুগুলোর কারণেই কিন্তু আমরা মুখের উপরে না বলতে পারি না। আমাদের উপর অনেক ধরনের অত্যাচার করে না? খারাপ ব্যবহার করে, বেতন ঠিকমতো দেয় না। তারপরেও আমরা চোখ বন্ধ করে কিন্তু চাকরি করতেছি। কারণটা হচ্ছে আমাদের নিজেদের ওই কোয়ালিটি আসে নাই যে আমি আজকে যদি বলি করব না, সে আমাকে আরো ৳৫,০০০ দিয়ে রাখবে। নো, আমি ইজিলি রিপ্লেসেবল। আমাকে বাদ দিয়ে আরেকজন লো কোয়ালিটি লোক ইজিলি নেওয়া যাবে। সো এইটাই হচ্ছে মেইন রিজন যে এই ChatGPT ইউজ করতে থাকলে আমাদের কোয়ালিটিটা এখন যাই বা আছে না কেন আরো ডাউন হতে থাকবে। এবং এটাই কিন্তু আমাদেরকে রিপ্লেস করে দিবে। আমরা অনেকে বলি হচ্ছে এআই রিপ্লেস করবে। আসলে এআই রিপ্লেস করবে না। হ্যাঁ? ওই স্কিলওয়ালা লোকগুলাই রিপ্লেস করে দিবে। কারণ ওরা এআই পাওয়ার পর আরো এক্সপার্ট হয়ে গেছে। ঠিক আছে? আগে যেই কাজটুকু নিজে হাতে করতো সেটা এখন আরো দ্রুত করতে পারে। ওই স্কিলওয়ালা লোকগুলো আপনাকে রিপ্লেস করে দিবে। একাই ৫ জনের কাজ করবে। আর এই ইস্যুটা কিন্তু আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি। আর ওপেন সোর্স কোড স্যার পড়বেন। সামনের সেমিস্টার গুলোতে কি আপনার ক্লাস আর পাবো আমরা? আমি আপনাদের সিএসসির মধ্যে ওয়েব প্রোগ্রামিং সেশনাল নেই, কম্পিউটার আর্কিটেকচার নেই, অপারেটিং সিস্টেম নেই। এই কোর্সগুলো আমি নেই। এগুলা 3rd ইয়ার 4th ইয়ারের দিকে কোর্স। পাইতে পারেন যদি ততদিন থাকি, পাইতে পারেন। আচ্ছা, ওপেন সোর্স কোড। ওপেন সোর্স কোড কি জিনিস? 238 এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওপেন সোর্স কোড যে বেটারা করে, যে লোকগুলা করে। সরি, আমার বাবুটা একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আচ্ছা যেটা বলতেছিলাম, ওপেন সোর্স কোড 238, 239 এই 2টা পেজ পড়বেন।
তাহলে এখান থেকে কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে এই যে লোকগুলা যে ওপেন সোর্স কোডে কন্ট্রিবিউট করে, সফটওয়্যারও ফ্রি, কোডটাও ফ্রি, এই লোকগুলা ইনকাম করে কিভাবে? হ্যাঁ, বা তারা কেন করে, তাদের উদ্দেশ্যটা কি? সব যদি ফ্রি থাকে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেন ফ্রিতে কন্ট্রিবিউট করবে? তো এই বিষয়টা একটু আপনারা এখান থেকে পড়তে পারেন। 239 এখানে কিছু লেখা আছে, আপনারা নিজেরাও রিসার্চ করে 2-4টা পয়েন্ট লিখতে পারেন। ওপেন সোর্স কোড 239। আচ্ছা, আর লাস্ট যে চ্যাপ্টারটা পড়লাম সফটওয়্যার ডেভেলপমেন্ট, তো এখান থেকে পড়বেন হচ্ছে হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে কি বুঝো? পৃষ্ঠা নাম্বার এটার কত? 264। হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে কি বুঝো এবং বিভিন্ন সেক্টরে হাই কোয়ালিটি সফটওয়্যারের নেসেসিটিটা কি? অর্থাৎ এখানে একটা আছে ইম্পর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি। এখন আমি যদি বলি যে ফিনান্সিয়াল সিস্টেমে কেন দরকার বা হেলথ সিস্টেমে কেন একটা হাই কোয়ালিটি সফটওয়্যার প্রয়োজন, এই রিলেটেড কিছু লেখা আর কি। এগুলা জেনারেল লেখা, এগুলা অনেক কিছুই থাকবে, এগুলা সব যে মুখস্থ পড়তে হবে তা না, একটু পড়বেন, নিজের মতো একটা কিছু লেখার চেষ্টা করবেন। আর আজকে যে টপিকটা পড়াইলাম, অর্থাৎ ইথিক্যাল ইস্যুস রিলেটেড টু ডেভেলপমেন্ট অফ সেফটি ক্রিটিক্যাল সিস্টেম। হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, অর্থাৎ সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য যে অনেক বেশি কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হয়, ওই সময়টার ভিতরে আমার মার্কেট ক্যাপচার হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এখন আমি এতগুলা টাকা দিয়ে সফটওয়্যার বানাবো, হ্যাঁ, আর এরপরে যদি এটা বিক্রি করতে না পারি, তাহলে কি আমার কোম্পানি থাকবে? কি মনে হয়? বাইর করে দিব স্যার। মানে বাইর করে দিব কোম্পানিটাই তো স্যার। থাকবে না। বাইর করে দিবে সেটা না। আমি যদি আমার সফটওয়্যার প্রোডাক্টটা সেল করতে না পারি, আমি আপনাদের সবসময় দেখবেন যে বিজনেস কথাটা বলি। কারণ স্যার আপনি আলটিমেটলি কোনো না কোনো বিজনেসের জন্যই কোড লিখবেন, তাই না? জি স্যার। হ্যাঁ, কোনো না কোনো কাজ। ধরেন আমাদের ইআরপিটা, হ্যাঁ, এই ইআরপিটা যারা ডেভেলপ করছে তারা তো এটার জন্য টাকা পাইছে। সো কোনো না কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান কোনো নিড ফিল আপ করার জন্য আপনি আহ, টাকা আপনার প্রতিষ্ঠানটা টিকে থাকবে। এখন এটার জন্য তারা যে 20 লাখ 50 লাখ টাকা ইনকাম করবে, ওইটা না পাইলে তো তারা ইঞ্জিনিয়ারদের বেতন দিতে পারবে না। পারবে? তাদের অফিসের খরচ চালাতে পারবে না। সো এথিক্সটাও বজায় রাখতে হবে, বাট এট দ্য সেম টাইম বিজনেসটাও নেসেসারি। বুঝতে পারছি? কারণ বিজনেসটা না করলে তো আপনার এক্সিস্টেন্সই থাকবে না। আপনি কি আর এথিক্সের প্র্যাকটিস করবেন? প্রফেশনাল এথিক্সের জায়গায় বা থাকবে কি? আগে আগে তো ব্যবসা করতে হবে, তারপরে আমাকে দেখতে হবে যে আমি যাতে দেশের কোনো আইন ভঙ্গ না করি, কোনো ইন্ডাস্ট্রি ল, কোনো লেবার ল, হ্যাঁ, এগুলা ভঙ্গ না করে এবং স্ট্যান্ডার্ড প্রফেশনাল প্র্যাকটিস গুলা ফলো করে আমি যদি কাজ করি, তাহলে আমার সফটওয়্যারের মাধ্যমে মানুষের ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা নাই। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই যে যেগুলো পৃষ্ঠা নাম্বার বলছি, এগুলো নোট করছেন? এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 275, ডেভেলপমেন্ট অফ সেফটি ক্রিটিক্যাল সিস্টেম। এটা অনেক বড়, অনেক কথা লেখা, এগুলো মুখস্থ করতে যায়েন না ভুলেও। পড়েন, পড়লে 2-4 কথা লিখতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, জি এবার স্যার। কোশ্চেনের বিষয় হচ্ছে যে আমাদের কোশ্চেন থাকবে 5টা, এর মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, সময় পাবেন 2 আওয়ার্স। সো রাফলি 30 মিনিটস করে টাইম পাবেন এক একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি আপনাদের কুইজে অলরেডি 25 মিনিট এর মধ্যে লেখার প্র্যাকটিস করাইছি, আশা করি সমস্যা হবে না। আর এই ধরনের কোর্সগুলোতে একটা এভারেজ গ্রেড আসে বেশি, হ্যাঁ, কারণ লেখার যে অবস্থা সবার, মিড টার্মেও দেখছেন। তবে জি স্যার, আপনি একটু পাস করাই দেন তাহলেই হবে। না, পাস হয় কিন্তু একটা এভারেজ আসে, মানে ভালো গ্রেডটা আসে না, ধরেন এ প্লাস এগুলো একটু কম আসে, কারণ লেখার কোয়ালিটির উপর, কারো লেখার কোয়ালিটি ভালো হলে সে ভালোই পায়। আর কুইজে তো আসলে কুইজের যে না মার্কটা, এটা দিয়ে আপনাদেরকে বিচার করা যাচ্ছে না, এই কারণে যে কুইজ আমি দিচ্ছি কিন্তু আসলে এটা আটকানোর কোনো ওয়ে নেই, আপনার প্রায় সবাই চ্যাট জিপিটি ইউজ করতেছেন। এখন এই সুযোগ তো আর ফাইনালে নাই, কারণ ফাইনালে তো সামনাসামনি পরীক্ষা দিতে হবে, আর এই ক্ষেত্রে মোবাইল বের করলে কনসিকুয়েন্স আছে, হ্যাঁ, ডেঞ্জারাস কনসিকুয়েন্স আছে। সো ফেল 2-4টা আসে এই কারণেই: এক, সাদা খাতা; নাম্বার 2, এক্সপেল, অর্থাৎ মোবাইল বাই করতে গেছে বা কোনো কাগজ বের করতে গেছে, এক্সপেল হয়েছে।
আর ৩ নাম্বার হচ্ছে প্রশ্ন তুলে দেওয়া। তার মানে অনেকেই ভাবে কি আরে কিছুই তো পারতেছি না। হ্যাঁ, প্রশ্নে অনেকগুলা গল্প লেখা আছে এগুলাই তুলে দিই। এক্ষেত্রে কিন্তু একেবারে 0। কোনো কনসিডারেশন নাই। কারণ খাতা ভরে লিখলেই হলো না। আপনার নিজের আমি লজিকটা বুঝবো, ক্রিয়েটিভিটিটা দেখবো এবং সেটার উপরেই মার্কটা আসবে। আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা কতটুকু ইমপ্রুভ হয়েছে এই কোর্সটা যখন শুরু করছেন আর এখন শেষের দিকে। এটাই আমি মূল প্রাধান্য দিব। সো এই বিষয়গুলোর জন্যই ফেল আসে। হ্যাঁ, সাদা খাতা জমা দেওয়া, তারপর হচ্ছে এক্সপেল হওয়া, আর হলো কারণ এক্সপেল করে আপনারা দেখছেন। দেখছেন না পরীক্ষার সময় এক্সপেল করে কিন্তু। সো এই ধরনের মোবাইল-টোবাইল এগুলা বের করেন না। এখন আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিব এবং তারপরে অ্যাটেন্ডেন্সের স্কোরটা দেখাই দিব। ওকে স্যার। তাহলে কোশ্চেন নিয়ে কোনো মানে কোনো কোশ্চেন বা কনফিউশন ফাইনাল এক্সাম নিয়ে? স্যার কি নো কি স্যার। টপিকের উপর হবে স্যার? এটা মূলত স্যার আপনি যদি একটু গুগল ক্লাসরুমে যদি আমাদের একটু শর্ট টার্ম করে দিতেন তাহলে আমি আমরা ওই শর্টকাট সাজেশন করে অনুযায়ী একটু দিয়েই দিছি, আপনি রেকর্ডিং দেখে আবার নোট করে নিন। ওকে ওকে পৃষ্ঠা স্যার। নাম্বার সহ কোন কোন টপিক ছোট করে আমি অলরেডি বলে দিছি, এটা রেকর্ডিং দেখে নোট করে নিন। আচ্ছা, অঙ্কুর ডেজমন্ড মন্ডল, ইয়েস স্যার। আহ, আরাফাত হোসেন রাফি, মাহিদুল আরিফিন ফাহিম, মোসাদ্দেক হোসেন, তাওসিফ আলম, ইয়েস স্যার। মনিরুল ইসলাম সোহাগ, স্যার এই রাস্তায় ফোন রিসিভ করতে পারতেছে না। আচ্ছা, মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। তারিকুল হাজরা, ইয়েস স্যার। আমির ফয়সাল হিমেল, রাহিকিম মাকতুম মুহিত, প্রেজেন্ট স্যার। শাখাওয়াত হোসেন, স্যার এও আছে অফিসে আচ্ছা প্রেজেন্ট স্যার। আচ্ছা এই ঠিক যে আছে, আছে। রাবিয়া আফরিন, মোহাম্মদ সাজেদ, ইয়েস স্যার। হাফিজুর রহমান, স্যার আমি রাবেয়া। আচ্ছা আচ্ছা, হাফিজুর রহমান, মুন্না মিয়া, প্রেজেন্ট স্যার। শাহাদাত হোসেন বাপ্পি, ইয়েস স্যার। মিঠুন ব্যাপারী, প্রেজেন্ট স্যার। আলিফা আক্তার প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। উপমা রয়, মোস্তাকিম হাসান, স্যার উপমা। আচ্ছা উপমা আছে, আলামিন ইসলাম রাব্বি, প্রেজেন্ট স্যার। সাদুজ্জামান সিয়াম, প্রেজেন্ট স্যার। সালে আহমেদ, ইমন শেখ, মেহেদি হাসান তুষার, ইয়েস স্যার। আবু বকর সিদ্দিক, তেসিয়া জান্নাত মৌসুমী রাত্রি, স্যার এও জয়েন করতে পারতেছে না। আপনাকে দেখেন মেসেজ দিয়েছে। ফারিহা জান্নাত ইরা, স্যার নেটওয়ার্কের সমস্যা স্যার। আচ্ছা স্যার শাখাওয়াত হোসেন দিয়েছেন স্যার। হ্যাঁ দিছে শাখাওয়াত হোসেন দিছে দিছি। সাখাওয়াত দিছে। স্যার সালেহ আহমেদ। সালে আহমেদ, হ্যাঁ দেওয়া নাই। আর কেউ আছেন? আর কেউ আবার আগে ছিল এরকম? লোড হইতে সময় নেয়।
আচ্ছা, এর মধ্যে আমরা তাহলে কুইজের ইয়েটা দেখে ফেলি। কুইজের স্কোর কিন্তু আমি দিয়ে দিছি ক্লাসে। জি স্যার, দেখছি। স্যার কুইজটা কি আসলে স্যার দুইটা কুইজের মধ্যে যেটা বেস্ট যেটা হবে আপনি বেটার, কি হ্যাঁ, হ্যাঁ, সেটা কাউন্ট করে? হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন একটা 0 আর 7, তাহলে বেশি পেয়েছে কি 7 না? 7, জি। 7 এরকম, বা জি স্যার, 7 আর বুঝতে পারছি। 5, তাহলে 7 আর 5 এর মধ্যে যেটা বেশি এটা। বুঝতে পারছি স্যার। আর মিড টার্ম তো স্যার আপনারা এটা কি দেখছেন। আমাদের সব সাবজেক্টের ক্ষেত্রেই? না, এটা আমি মেনটেন করি এটা। ও আচ্ছা আচ্ছা, আসলে ঠিক করা আছে স্যার। উচিত ছিল এভারেজ, কিন্তু এভারেজ করলে আপনাদের স্কোরটা একটু কম আসে, এই জন্য আমি একটু বাড়ায় বাড়ায় দেওয়ার জন্য এটা করি। বুঝতে পারছি স্যার। এটা সবার জন্য না। যেমন আর্কিটেকচার কোর্স আমি যেখানে নেই, ওখানে এভারেজ 3টা জি কুইজ স্যার, দিছি, বুঝতে 3টার পারছি। মধ্যে এভারেজ করার পর যেটা আসে, কিন্তু এইটাতে না। এটাতে হাম কোর্সে এত প্যারা দেওয়ার দরকার নাই। এটা কই? স্যার ওই অ্যাটেন্ডেন্সের স্কোরটা দেখাবেন বলছিলেন। হ্যাঁ, এই যে আসছে। আমি একটু বড় করে দেই, আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন। নামের পাশে স্কোর গুলো আছে। জি স্যার। দেখছেন স্যাররা? জি স্যার, তাহলে কি স্যার এগুলো কি অটোমেটিক শো করে, না এগুলো চেঞ্জ করার অপশন আছে? না, এটা সিস্টেম জেনারেটেড, এটা অটোমেটিক চলে আসবে। আমার হাতে থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট, কুইজ, এই জিনিসগুলো, এগুলাই দিয়ে আমি আস্তে আস্তে একটু একটু করে আর স্যার ওই যে চেষ্টা যে করি। অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওইটার মার্কটা কি কবে দিবেন? ওইটার মার্কটা আস্তে আস্তে আমি যখন দেখতে থাকবো তখন ইন্ডিভিজুয়ালি আপনি পাইতে থাকবেন, জি বুঝছেন? স্যার, বুঝতে পারছি। জি। যখনই আমি অ্যাসাইনমেন্ট দেই দেখবেন একটা মেইল আসে স্কোর, জি স্যার। হ্যাঁ, যে আপনার একটা স্কোর করা হয়েছে বা আপনি এত পাইছেন। ওটা তো আসতেই থাকবে, যখন পুরাটা শেষ হবে তখন আমি আবার ওভারঅল একটা পোস্ট দিয়ে অ্যাসাইনমেন্ট স্কোরও দিয়ে দিব। আপনারা সবই পাবেন ওকে স্যার। ফাইনাল ছাড়া, সবকিছুর স্কোরই আপনারা আহ, পেয়ে যাবেন, তবে একটু সময় লাগবে হয়তো, এক্সামের ভিতরে ভিতরে হয়তো আমি দিব। সমস্যা নাই স্যার, দেন। আর যেটা দিব ওইটাই কিন্তু ফাইনাল না, আগেও বলছি। জি স্যার। এটা আমার একটা আলাদা কনসিডারেশন, কারণ যেহেতু ফ্রাইডে ব্যাচ, আপনারা জি এমনি স্যার। চাকরি বাকরি করেন, সো একটু কনসিডারেশন লাগে। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন, কোনো কনফিউশন, এই টপিক বুঝি নাই বা এটা কি লিখবো, কি নো স্যার। কোনো আইডিয়া, কোনো কিছু? না স্যার। কারণ স্যারদের কুইজের যে মার্ক, এটা খুবই ভালো। আপনারা যদি দেখেন যে আপনাদের কুইজের মোটামুটি প্রায় সবারই 5, 6, 7, 8, 9 এরকম, কিন্তু মর্নিং ব্যাচ যাদেরকে আমি সামনে থেকে নেই, তাদের কিন্তু কুইজে 4, 5 এর বেশি মার্ক নেই, কারণ তারা তো আমার সামনে বসে পরীক্ষা দিচ্ছে। তাদের কিন্তু 4, হ্যাঁ, 2 এগুলাই বেশি। সো জি স্যার। আপনাদের কুইজের মার্কটা হচ্ছে আসলে একটু মিসলিডিং, কনফিউজিং না, মিসলিডিং, মানে যা না তাই পাচ্ছেন। রিজন হচ্ছে চ্যাট জিপিটি। তো এই ব্যাপারে জি অলরেডি অনেক কথা হয়ে গেছে, আর কথা বলে লাভ নাই। জি স্যার। ইথিক্স পড়ছেন, এখন নিজের মতো ইথিক্স এর প্র্যাকটিসটা করবেন, আশা করি। জি ওকে, স্যার, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন? তাহলে আমি ক্লাস এন্ড করে দিচ্ছি। স্যার আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে মনে ছিল না, আজকে এখন করে করে দেন, দিচ্ছি। করে দেন, অ্যাসাইনমেন্ট ওপেন থাকবে, সমস্যা নাই, করে দেন, সাবমিট করে দেন। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।